ডিয়ার অ্যাসপারেন্ট, ওয়েলকাম টু বেঙ্গল অ্যাপেক্স একাডেমি। আজকে আমরা জানবো যেটা চলছে বর্তমানে 131 নম্বর বিল কি হলো, ক্যান্সেল হয়ে গেল, ফেল হলো, কেন ফেল হলো, ডিলিমিটেশন কি, যেটা বারবার মানে অপোজিশন বলছে ডিমিলিটেশন সেটা কি, সেন্সাসটা কি হলো, সেন্সাসের সঙ্গে কি লিঙ্ক ছিল এটা সেটা জানবো। এর সঙ্গে নারী শক্তি বন্ধন অধিনিয়ম এটা কি, যেটার সঙ্গে লিঙ্ক করে বিলটা পেশ করা হয়েছে, যে এটার সঙ্গে এটা কী কানেকশান আছে, যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম যেটা 2023-এ চলে এসেছিলো, ঠিক আছে, সেটা আমরা সম্বন্ধে জানবো। তো একে একে জানবো, যেটার কারণে পুরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরকম আমাদের দেশের যে রাজ্য ব্যবস্থা, যে রাজ ব্যবস্থা, ইন্ডিয়ান পলিটি, সেই সমস্ত যা কিছু সমস্যা একদম ক্লিয়ার হবে, কোনো সন্দেহ থাকবে না। তোমাদের জানা উচিত, অনেকে যে পার্টিকে ফেভার করো সেটা আলাদা ব্যাপার। অ্যাজ এ অ্যাসপ্যারেন্ট তোমাকে সেটা জানতে হবে, অ্যাসপ্যারেন্ট হও বা সিটিজেন, জানা দরকার কীভাবে চলে আমাদের রাজ্য ব্যবস্থা। তো প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে আমাদের সঙ্গে লিঙ্ক ডাইরেক্ট। যদি তোমাকে আমি বলি যে 131তম বিলে গিয়ে বলেছে, তুমি অনেকটাই বুঝতে পারবে না, অনেকটাই এখানে যেমন ডিলিমিটেশন আছে, সিট সংখ্যা আছে, এটা আছে, তুমি বুঝতে পারবে না। তো প্রথমে আমাকে ডিলিমিটেশন থেকে শুরু করতে হবে। তো ডিলিমিটেশন কী প্রথমে জেনে নিই, তারপরে আমরা আস্তে আস্তে করব। ডিলিমিটেশন কি? ডিলিমিটেশন হচ্ছে সেই সব জিনিস, লিমিটেশন মানে হচ্ছে কোনো একটা জায়গায় আমাদের একটা ভারতীয় ভূখণ্ডে যে সিট ভাগ করা হবে, সেটা ভাগ করা হবে আমাদের সেন্সাস অনুযায়ী। কেমন সেন্সাস মানে হচ্ছে জনগণনা যেমন প্রত্যেক 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়। তো লাস্ট সেন্সাস যেটা 15তম জনগণনা, সেটা হয়েছে 2011 সালে। তারপরে জনগণনা হওয়ার কথা ছিল 2021 সালে আসার কথা ছিল রিপোর্ট, কিন্তু দুর্ভাগ্যবশত করোনাকে আসার কারণে সবার বাড়িতে যাওয়া সম্ভব হয়নি, যার কারণে সেন্সাস হয়ে ওঠেনি। যার কারণে সেন্সাসটা কবে হবে? 2027-এ, ঠিক আছে। তো ডিলিমিটেশন মানে ওটাই যে সিটটা ভাগ হবে কি অনুসারে? সিটটা ভাগ হবে, এলাকা ভাগ হবে, সিট প্লাস টেরিটরি মানে এলাকা। এই এলাকা ভাগ হবে, সেটা কি অনুসারে হবে? অবশ্যই সেটা জনসংখ্যা অনুসারে হবে, ঠিক আছে। আমরা ডিলিমিটেশন সম্বন্ধে একটু জানি আস্তে আস্তে। আমি ডিলিমিটেশন সম্বন্ধে পড়ছিলাম, মেন কথা কি বললাম এখানে, কি পয়েন্ট কি, সিট সংখ্যা ভাগ করতে হবে প্লাস আমাদের টেরিটরি দেখে, মানে এলাকাটা বন্টন করতে হবে। যেমন যদি আমি বলি, এটা কিন্তু বিশাল একটা ইফেক্টিভ, মানে প্রত্যেক 10 বছর করতেই হবে এরকম সিস্টেম ছিল, যেটা সংবিধানেও কিন্তু আর্টিকেলে লেখা আছে। আর্টিকেল 82, যেটা সংবিধানে পুরোপুরি বলা আছে যে প্রত্যেক ইসের পর জনসংখ্যার পরে, সেন্সাসের পরে ডিলিমিটেশন করা খুব প্রয়োজন। কারণ কোন এলাকায় জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, কোন এলাকায় জনসংখ্যা কম হয়েছে, তো মানুষের যে রিপ্রেজেন্টেটিভ মানে মানুষের যে প্রতিনিধিত্ব, ঠিক আছে, মানুষের যে রিপ্রেজেন্টেটিভ, সেটা আমাদের পপুলেশন অনুযায়ী হবে। তো পপুলেশন অনুযায়ী যদি হয়, তাহলে তো যারা পপুলেশন যেখানে কম, সেখানে যদি ধরে নাও অনেক জায়গাতে, এখন যেটা আমাদের বর্তমানে সিট সংখ্যা আছে লোকসভার, সেটা হচ্ছে 543। তো 543 যে সিট সংখ্যা ধার্য করা হয়েছিল, সেটা সিট সংখ্যা ধার্য করা হয়েছে 1971 সালের সেন্সাস অনুযায়ী, ঠিক আছে। 71 সালে, তখন 71 সালে কত আমাদের জনসংখ্যা ছিল? আমাদের জনসংখ্যা ছিল তখন 55 কোটির মতো, 54 থেকে 55 কোটি জনসংখ্যা, যেখানে আমরা বলতে পারি 10 লাখে একটা এমপি, 10 লাখ জনসংখ্যায় একটা এমপি ছিল। এটা এখন বাড়িয়ে কি করা হচ্ছে? বাড়িয়ে বলছে যে এটা এখনও তো 2026 সাল চলছে, 2026 সালেও তো সেই কতগুলো আছে, 2026 সালেও সেটাই সিট আছে, যেটা হচ্ছে 543টা। তো অন অ্যান অ্যাভারেজ যখন জনসংখ্যা কত, 140 কোটি, সেই হিসাবে যদি দেখতে যাই, একটা জনসংখ্যার প্রতি 25 লাখ করে, একটা এমপির প্রতি 25 লাখ করে জনসংখ্যা, তো সেই জন্য এটা চেঞ্জ হওয়া দরকার। তো রিপ্রেজেন্টেটিভ পপুলেশন অনুযায়ী আমরা পরে বলবো যে হ্যাঁ দক্ষিণের সঙ্গে কী সম্পর্ক, ইসের সঙ্গে সম্পর্ক, সেটা আমরা আস্তে আস্তে। তো
তো এখন জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে ডিলিমিটেশন হওয়া প্রয়োজন। তো এর মানে এটা ইউপিএসসির রিসেন্ট 2026-এর কোশ্চেন ছিল এটাই। দেখো এবার কি বলছে, 1952 সালে আমাদের প্রথম ডিলিমিটেশন হয়, কারণ জনসংখ্যা সেন্সার যেটা হয়েছিল 1951 সালে হয়েছিল, আর ডিলিমিটেশন 1952 সালে হয়েছিল। তারপরে 10 বছর পর পর 61-তে, 71-এ, 81-তে, 91-এ, তার 2001। তো এবার এখানে হয়েছে, এটাও ডিলিমিটেশন হয়েছে, এখানেও ডিলিমিটেশন হয়েছে, এখানেও ডিলিমিটেশন হয়েছে, এখানেও হয়নি, এবার হয়েছে এখানে 2002-এ। এবার তোমরা বলবা যে এখানে 63 কেন, এখানে 73 কেন, এখানে তো 52-তে চলে এসেছিলো। তাহলে মনে রাখতে হবে আমাদের 61 সালের সেন্সাস হয়ে গেলেও 1962 সালে চায়নার সঙ্গে যুদ্ধ হয়েছিল, সেই জন্য এটা ডিলিমিটেশন হতে সময় লেগেছিল। 1971 সালে সেন্সাস চলে এলো, সেই সময় বাংলাদেশের সঙ্গে লিবারেশন ওয়ারে যুক্ত ছিলাম, সেই জন্য এটা সময় লেগেছিল, 73 হয়েছিল। আর 2002 সালে তো কোনো কিছু প্রবলেম হয়নি, সেহেতু এটা হয়েছে। এবার কেস কি, যখন আস্তে আস্তে আমাদের জনসংখ্যা ছিল আস্তে আস্তে বাড়ার কারণে এটা এখানে এসেছিল। অন অ্যান অ্যাভারেজ 360 থেকে আস্তে আস্তে জনসংখ্যা যখন বাড়তে থাকে, তখন হিউজ পরিমাণে জনসংখ্যা বৃদ্ধির কারণে এখানে 360 মানে 36 কোটি থেকে 54 কোটি আসতে 54 কোটি কিন্তু জনসংখ্যা চলে এসেছিলো। যার কারণে 1971 সালে যেই জনসংখ্যাটা ছিল সেই জনসংখ্যা অনুসারে আমাদের সিট ভাগ হয়েছিল, সেটা হচ্ছে 543টা সিট লোকসভার। এবার লোকসভার দেখতে গেলে যখন জনসংখ্যা সিট ভাগ করা হলো, তখন উত্তর ভারতে নর্দার্ন স্টেট যেগুলো ছিল সেটাতে, আর দক্ষিণ ভারতে সাউদার্ন স্টেটে কিন্তু দেখা গেলো সিটের যে মানে বিভাজ্যতা সেটা কিন্তু অনেকটাই ফারাক বলতে উত্তর ভারতের জনসংখ্যা বেশি, দক্ষিণ ভারতের জনসংখ্যা তুলনামূলক কম। যার কারণে উত্তর ভারতে রিপ্রেজেন্টেটিভ বেশি, দক্ষিণ ভারতের রিপ্রেজেন্টেটিভ কম, প্রতিনিধিত্ব কম। এবার এই জিনিসটা সেম জিনিসটা হয়েছে 1976 সালে। এই জিনিসটা জনসংখ্যা যখন অতিরিক্ত হারে বাড়ছে, সেই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন। ইন্দিরা গান্ধী কী বললেন যে আমি এখান থেকে ফ্রিজ করলাম, ফ্রিজ মানে সিট সংখ্যা যেটা ছিল, সিট সংখ্যাকে ফ্রিজ করে দেওয়া হলো। ফ্রিজ মানে স্টপ করে দেওয়া হলো যতক্ষণ না নর্দার্ন স্টেট তার 42তম অবস্থা, এখানে একটা সংবিধান সংশোধন লিখবা, 42তম সংবিধান সংশোধনে সিট সংখ্যাকে ফ্রিজ করে দেওয়া হলো। ঠিক আছে, তো 42তম সংবিধান সংশোধনকে মিনি সংবিধান সংশোধনও বলা হয়। ফ্রিজ হয়ে গেলো কী জন্য, বললো আগামী 2001 সাল অবধি সিট সংখ্যা ফ্রিজ হয়ে গেল। এখানে একটা সবাইকে ক্রাইটেরিয়া দিল, সব স্টেটকে বলল যে আপনারা জনসংখ্যা পপুলেশন কন্ট্রোলের দিকে ধ্যান দেবেন। যদি পপুলেশন কন্ট্রোলের ধ্যান দেন তাহলে আপনাদের একটা মানে রিওয়ার্ড আছে, মানে একটা পুরস্কার আছে। এবার রিওয়ার্ড আছে, পুরস্কার আছে, স্টেটরা ভেবেছে। তো এই কারণে সেই শুনে নর্দার্ন স্টেট যারা ছিল, নর্দার্ন স্টেট তারা তো জনসংখ্যার প্রতি কোনো কন্ট্রোল ছিল না। আর সাউদার্ন স্টেট যেটা ছিল দক্ষিণ ভারত, যে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ, এরা কী করলো, জনসংখ্যা কিন্তু আস্তে আস্তে কন্ট্রোল করতে লাগলো, হেলথ ইমপ্রুভ করতে লাগলো। তারপরে তোমার স্বাস্থ্যের দিকে ইমপ্রুভ, এডুকেশান ইমপ্রুভ, সব দিকে কিন্তু এগোতে লাগলো। আমাদের উত্তর ভারতে যদি বলা হয় জনসংখ্যার কন্ট্রোল কমে গেল, তো আমাদের হেলথের ইস্যু, সোশ্যাল সমস্যা বাড়তে থাকলো। এই কারণে কী হলো যে ডিলিমিটেশন কী বললো 2001 অবধি ফ্রিজ করে দেওয়া হলো। এবার যখন 2001 সালে অবধি হচ্ছে যে বলা হলো যে রিওয়ার্ড দেওয়া হবে কাদেরকে, যারা এইসব জিনিসগুলো কন্ট্রোল করবে। তো এবার যখন 2001 সালের দিকে ধ্যান দেওয়া হলো, 1 সালে তো বিশাল ব্যাপার হয়ে গেল। কী ব্যাপার, বললো যে নর্দার্ন স্টেট এরা কোনোরকমভাবে তাদের জনসংখ্যা কন্ট্রোলের জন্য কোনোরকমভাবে স্টেপ নেয়নি। সেই দিক থেকে দক্ষিণ ভারত কিন্তু ভালো স্টেপ নিয়েছিল। সেই হিসাবে তো দক্ষিণ ভারতে যেসবগুলো ছিল সিট, সেটা তো সেই হিসাবে দেওয়ার কথা ছিল বা কোনো রিওয়ার্ড দেওয়ার কথা ছিল। কিন্তু 1 সালের পর দেখা যাচ্ছে উত্তর ভারতে বিশাল জনসংখ্যা, কিন্তু এইটাকেই কন্ট্রোল করার জন্য এটাকে বলে দেওয়া হলো না, 2001 সালে বলে দেওয়া হলো যে সিট সংখ্যা আর ইনক্রিজ হবে না,
সিট সংখ্যা আর ইনক্রিজ হবে না। আর এখানে অবশ্যই একটা মানে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, যে 84তম সংবিধান সংশোধন। সেখানে বলা হলো যে উত্তর ভারতে যেহেতু মানে পপুলেশন কন্ট্রোল হচ্ছে না, সেজন্য সিট রিজার্ভ থাকবে টিল 2026 অবধি। 2026 অবধি কোনো রকমভাবে আর কন্ট্রোল করা যাবে না সিট কোনো রকমভাবে অল্টার করা যাবে না, সিট এটাই থাকবে 2026 অবধি একই থাকবে, সিট রিজার্ভেশন কোনো রকমভাবে আর হবে না। তো এখানে শুধুমাত্র সিট যেটা ছিল যে 543টা ছিল, 543টা সিটই ছিল, কিন্তু এখানে শুধুমাত্র একটা কাজ করা হয়েছিল, যে কাজটা হচ্ছে যে সিটগুলো ছিল, যে কোনো সিটের এলাকা হয়তো এটুকু ছিল। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা 3টে সিটের কথা বলছি, ধরে নাও এটা 3টে সিট আছে, এখানেও 10 লাখ, এখানেও 10 লাখ, এখানেও 10 লাখ জনসংখ্যা। তো এখানে 10 লাখের মধ্যে এখানে 5 লাখ বেড়েছে, এখানে 1 লাখ বেড়েছে, এখানে তোমার 3 লাখ বেড়েছে, ঠিক আছে, এখানে 3 লাখ বেড়েছে। তাহলে টোটাল কত হচ্ছে, প্রথমে 10 লাখ করে ভাগ ছিল 1971 সাল অবধি। 71 সালের নিয়ম অনুযায়ী কি 10 লাখে একটা এমপি। তো এখানে দেখলাম 15টা সিট হয়ে গেল, 15 লাখ জনসংখ্যা, এখানে তো 11 লাখ, এখানে হচ্ছে 13 লাখ। এবার দেখছে 13 আর 11 কত, 24 আর 15 39। তো 39 মানে কি, তাহলে টোটাল যদি 39 হয়, 3টে সিটই থাকবে, একটা সিট, 2টো সিট, 3টে সিট, তাহলে 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 13। এই 13 লাখে একটা এমপি। তখন এই জায়গাটা শুধুমাত্র টেরিটরি শুধুমাত্র চেঞ্জ করা হলো, বলা হলো যে তুমি একটু এদিকে নিয়ে নাও, তোমার এই 11 লাখ ছিল, আরও 2 লাখ তুমি নিয়ে নাও। এর তো 13 লাখ ছিল, 13 লাখ থেকে গেল এর টেরিটরি, এর যেটা কম ছিল সেটা বাড়িয়ে দেওয়া হলো, আর ওর যেটা একটু বেশি ছিল সেটাকে ও জনসংখ্যাটাকে কমিয়ে দেওয়া হলো, জনসংখ্যা যে 2টা ছিল সেটা অন্য টেরিটরির আন্ডারে রেখে দেওয়া হলো। বুঝতে পেরেছ? তো ডিলিমিটেশন এভাবে হয়েছিল 2002 সালে। মানে সিট সংখ্যাকে একই রেখে, সিট সংখ্যাকে একই ছিল, কিন্তু তার টেরিটরি বা এলাকাটাকে পরিবর্তন করা হয়েছিল, যে এটা এই অনুযায়ী চেঞ্জ হলো। ক্লিয়ার? তো 2001 সালে 84তম সংবিধান সংশোধনে বলা হলো 2026 অবধি ফ্রিজ থাকবে। সেই জন্য 31 নম্বর, ভালো করে ধারণা দেখো, এসছে কিন্তু 2001 থেকে শুরু হয়ে গেছে, ওইগুলো বলা শুরু যাচ্ছে। তো ডিলিমিটেশন ব্যাপারটা বুঝতে পারলে আশা করি, যে ডিলিমিটেশন মানে হচ্ছে সিট প্লাস টেরিটরি কোনো একটা ইসে, যেটা আর্টিকেল 82-তে আরেকটা আর্টিকেল লিখে রাখতে পারো, আর্টিকেল 170 নম্বর আর্টিকেল লেখা আছে, যেটা স্টেটের ব্যাপারে, রাজ্যের সীমানা বন্টন করা, রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে সীমানা বন্টন 170-এ, আর যে লোকসভার যে সিট বা সীমানা বন্টন করা সেটা হচ্ছে 82 নম্বর ধারায় বলা আছে। এখানে ডিলিমিটেশন ব্যাপারটা বুঝতে পারলে আশা করি। এবার আমরা চলে আসবো ডিলিমিটেশনের পরে হচ্ছে মেজরিটি সম্বন্ধে। মেজরিটি কারণ কি কেন জানবো মেজরিটি সম্বন্ধে? এই কারণে জানবো, যদি তুমি কালকে বা 131 নম্বর সংবিধান সংশোধন 2000 সংশোধন বিল 2026টা দেখো, তাহলে আমরা দেখব কালকে যদি সংসদে, কাল বলতে রিসেন্ট যেটা সংসদে 528 জন, 543টা টোটাল সিট, 543টা সিটের মধ্যে 528 জন প্রেজেন্ট ছিলেন, যার মধ্যে মানে যারা মানে ঠিক, মানে যা বিলের পক্ষে সাপোর্ট ছিলেন, বিলের পক্ষে ছিলেন 298 জন, আর বিলের বিপক্ষে ছিলেন 230 জন। তো বিলের 98 তো যদি 528 যে অর্ধেক করা যায়, অর্ধেকের একটা বেশি, তো 26, 260, 64, 264 বা 65 সিট পেলেই তাহলে তো হয়ে যেত, 265 সিট পেলে। 265 সিটটাকে ধরা হয়নি, সেখানে ধরা হয়েছে 352টা সিট। কেন? এটা মেজরিটির কারণে, এটাকে বলা হয়। সেই জন্য বলবো যে 265টা সিটের চেয়েও তো 298টা বেশি, তবুও কেন এই বিলটা পাস হয়নি, সেটার উপর ডিপেন্ড করে আসবে আমরা মেজরিটি মানে বহুমত, কি মানে কত নাম্বার পেলে কে জিতবে। আমি যদি বলি আমাদের বহুমত বিভিন্ন রকমের হয়, সেটা ডিপেন্ড করে বিলের ওপরও ডিপেন্ড করে, বিলের ওপর ডিপেন্ড করলেও আমরা সেটা বলে দেবো। সিম্পল সাধারণ বহুমত, স্পেশাল, তারপর হচ্ছে অ্যাবসলিউট,
এইগুলো তোমাদের জানতে হবে যে সিম্পল মেজরিটি কি, স্পেশাল কি, তারপর একটা আছে স্পেশাল, স্পেশাল প্লাস হচ্ছে স্পেশাল প্লাস অর্ধেক, অর্ধেকটা রাজ্যের সমর্থন লাগবে। এবার যদি আমি বলি সিম্পল মেজরিটি কি, সিম্পল মেজরিটি মানে হচ্ছে আমাদের সংবিধানে যতজন আসবে প্রেজেন্ট থাকবে এবং তাদের মধ্যে যদি যারা ভোট দেবেন তাদের অর্ধেকের চেয়ে একটা বেশি। মানে মানে একটা এক্সাম্পল যদি নিই, আমাদের ধরলো সংবিধানে কালকে 528 জন এসেছিলেন, এই 528 জন এসছেন প্রেজেন্ট, ঠিক আছে, তো ভোট করেছে ধরে নাও ভোট করেছে 55 জন, ভোট করেছে কতজন 55, তো 55 জনের অর্ধেকের অর্ধেক করলে কত আসবে 27.5 মানে 28, ধরো 28-এর একটা বেশি মানে 29 যদি হয় তবেই কোনো একটা বিল পাস হয়ে যাবে। এরকম কিছু কিছু প্রাবধান লেখা আছে আমাদের সংবিধানে। সিম্পল মেজরিটি হচ্ছে এটা। স্পেশাল মেজরিটি কি, স্পেশাল মেজরিটি হচ্ছে যেটা কালকের জন্য ছিল এটাও ছিল, কিন্তু কালকের জন্য এটাও বলতে পারি এটাও বলতে পারি। স্পেশাল মেজরিটি কি, স্পেশাল মেজরিটি মানে হচ্ছে যতজন প্রেজেন্ট থাকবেন প্লাস যতজন ভোট করবেন তাদের 2/3 অংশ। মানে প্রেজেন্ট কতজন ছিল, প্রেজেন্ট ছিলেন কালকে 528 জন, এদের 2/3 মানে 3 3 একে 3, 2 3 7 21, 1 3 6 18, মানে হচ্ছে 6 দুগুণি 12, 7 দুগুণি 14, 14 একে 15 আর হচ্ছে 3। কালকের জন্য এটা ছিল মেন, এটাকে বলা হয় স্পেশাল মেজরিটি। এটা যদি না হয় আরেকটা, এটা যদি না হয় আরেকটা দেখতে হবে প্লাস, প্লাস অবশ্যই কিন্তু অবশ্যই অর্ধেকের বেশি হতে হবে। অর্ধেকের বেশি মানে এমন হলো হয়তো প্রেজেন্ট করেছে অনেকজন আছে কিন্তু ভোট করেছে কিছু জনই, ভোট হয়তো তোমার করেছে 100 জন, 100 জনের 2/3 বের করে নিলা, যে তুমি বললা যে 66 বা 67টা সিট পেলেই হয়ে গেল, কিন্তু না, যতগুলো আছে টোটাল মেম্বারশিপ, টোটাল মেম্বারশিপের অর্ধেকের একটা বেশি যেন হয়। টোটাল মেম্বারশিপ কত, টোটাল মেম্বারশিপ যেন হয় 543, 543-এর অর্ধেক তোমার 272, 272টা যেন ভোট মিনিমাম সাপোর্টে লাগবে, এমন না যে কম জন প্রেজেন্ট আছে তো তাড়াতাড়ি করে ভোট পাস করে চলে যাবে না। তো এটা স্পেশাল মেজরিটি কি, স্পেশাল মেজরিটি মানে দু রকমের হয়। একটা হচ্ছে তোমার প্রেজেন্ট অ্যান্ড ভোটিংয়ের 2/3%, 2/3 অংশ, এটা 352। যদি খুব কমজন প্রেজেন্ট থাকতেন তাহলে কিন্তু এই লজিক লাগতো, এই লজিক মানে এটা অ্যাপ্লাই হবে না, টোটাল মেম্বারশিপের লজিক লাগবে। টোটাল মেম্বারশিপ মানে যতজন প্রেজেন্ট থাকবে, আমাদের টোটাল লোকসভার মেম্বার যতজন আছে তার অর্ধেকের একটা বেশি লাগবে, সেটা ফুলফিল করতে হবে, ঠিক আছে। তারপরে কি, তার অ্যাবসলিউট মেজরিটি যদি বলা হয়, অ্যাবসলিউট মেজরিটি হচ্ছে তোমার ধরে নাও যেটা তোমার লোকসভা বা বিধানসভা যখন জিতবে তখন এটা হয় কি, কোন কোন পার্টির সরকার গঠন হবে তখন দেখবা একটা বলা হয় যে কতজন পার্টি আছে টোটাল, ধরে নাও এই যে যদি বলা হয় লোকসভার সিট কতজন 543টা, তো 543 জনের 2 দিয়ে 1 যোগ, মানে 2 দিয়ে ভাগ করলে 171, মানে 72 ধরো, আর 1 যোগ মানে 73, 273টা হচ্ছে অ্যাবসলিউট মেজরিটি লোকসভার। মানে কোনো পার্টি যদি তার 273টা মেম্বার থাকে লোকসভা এমপি, তবে সে বিলটাকে পাস করতে পারবে, মানে বিল বলছে সে সরকার গঠন করতে পারবে, সরকার গঠনের সময় লাগে। সেম জিনিস বিধানসভার ক্ষেত্রে যদি ওয়েস্ট বেঙ্গলের দিকে দেখি 294টা সিট আছে, তো এর অর্ধেকের যদি একটা বেশি বলি তাহলে আমরা বলবো যে 147 প্লাস 1 সমান হচ্ছে 148টা হচ্ছে ম্যাজিক নাম্বার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য, ঠিক আছে। এটা স্পেশাল মেজরিটি যেটা তো উপরে বলেছি সেটাই, প্লাস 14টা রাজ্যের সহমতি লাগবে যে হ্যাঁ আমরা এটাতে মানছি। যখন কোনো একটা জিনিস রাজ্যের সম্বন্ধ আসবে সেটা, যেমন যেটা আমাদের নারী শক্তি বন্দন অধিনিয়ম, এটা তো শুধুমাত্র যে 33% রিজার্ভ শুধুমাত্র কার, 33% রিজার্ভ যেটা শুধুমাত্র সেন্ট্রালের লোকসভার নয়, সেখানে রাজ্যসভা হচ্ছে বিধানসভারও আছে। বিধানসভা যেটাকে আমরা স্টেট অ্যাসেম্বলি বলি, স্টেট লেজিসলেচার, ঠিক আছে। তো লোকসভা আর বিধানসভার এত, এখানে একটা জিনিস যে তোমাদের পরীক্ষায় পড়বে, রাজ্যসভার মেম্বার কিন্তু নয়, লোকসভা বিধানসভা,
নারী শক্তি বন্দন অভিযান, যেটা 106তম, ঠিক আছে, যেটা 31 নম্বর ধারার সঙ্গে যুক্ত আছে। এবার যদি বলা হয় যে তোমাদের সেন্সাসের সঙ্গে কীভাবে কানেক্টেড, এবার যদি বলা হয় সেন্সাসের সঙ্গে কীভাবে কানেক্টেড, সেন্সাস মানে হচ্ছে জনগণনা। জনগণনা যদি বলা হয়, আমাদের প্রথম যেটা শুরু হয়েছিল 1872 সালে, অফিসিয়ালি শুরু হয় 1881 সালে, প্রত্যেক 10 বছর পর পর এখান থেকে চালু হয়। এই সময় যে ছিলেন সে ছিলেন লর্ড মায়ো, ঠিক আছে, লর্ড মায়ো। আমাদের যেটা বর্তমানে লাস্ট যেটা জনগণনা হয়েছে সেটা হচ্ছে 2011 সালে, যেটা 15তম সেন্সাস। আর এই 2011 সেন্সাসটা কেন এখন নিউজে এসছে, কারণ হচ্ছে 131তম সংবিধান সংশোধন। 131তম সংবিধান সংশোধন কী বলা আছে আমরা একটু পরেই পড়ব, এখানে বলা আছে, ঠিক আছে। তো সেন্সাস, জনগণনা 3। তোমাদের যেটা সিট ফ্রিজ ছিল, সিট ফ্রিজটা আমরা তো একটু আগে বলে দিয়েছি। সিট ফ্রিজ হয়েছে মানে সিট আর বাড়ানো যাবে না, সেটা কবে বলা হয়েছে, যে 42তম সংবিধান সংশোধনে 1976 সালে বলে দেওয়া হয়েছে যা সিট আছে 543টা, যেটা 1971 সালের জনগণনা অনুযায়ী ছিল, সেই সিটটাই তোমাদের পার্মানেন্ট থাকবে 2001 অবধি। 2001 সালেও দেখলো যে উত্তর ভারত যেটা, সেটা তাদের জনসংখ্যা কন্ট্রোল করেনি, সেজন্য বলে এটাই থাকবে কতদূর অবধি, এটাই থাকবে 2026 অবধি, এটাই থাকবে কত 2026 অবধি। তো এই 2001 সালে যেটা হয়েছিল, সিট তো বাড়ানো হয়নি, কিন্তু তাদের যে এলাকা সেটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়েছিল। যার এলাকা এরকম ছিল হয়তো সেটাকে অন্যভাবে চেঞ্জ হয়েছে, এলাকা ডিস্ট্রিবিউট হয়েছে, টেরিটরি ডিস্ট্রিবিউট হয়েছে, বাট সিট সংখ্যা একই থেকেছে। এবার আমরা 106 নম্বর সংবিধান সংশোধন সম্বন্ধে জানব, যেটার সঙ্গে কানেক্ট পুরোপুরি, যেটা কালকে যে বিল পাস না হওয়ার সঙ্গে যে বলছে। 4 নম্বরটা হচ্ছে 106 নম্বর সংবিধান সংশোধন অ্যাক্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2023। দেখো, প্রথম কথা যেটা আমরা পড়ব এর পরে, সেটা হচ্ছে 131তম সংবিধান সংশোধন বিল। কী জিনিস, অ্যাক্ট কী জিনিস, তোমরা জাস্ট সুন্দরভাবে বলে দিই। প্রথমে যে কোনো কিছু একটা বিল হিসাবেই মানে পার্লামেন্টে পেশ হয়, সেটা লোকসভাতে হতে পারে আর রাজ্যসভাতেও হতে পারে, ঠিক আছে। সংবিধান সংশোধন বিল, সেটা বিলটা প্রথমে লোকসভাতে, যে পাঠাবে প্রথমে লোকসভায় পাঠালে লোকসভা ফার্স্ট হাউস, সেই লোকসভায় পাস হয়ে গেলে সেটা রাজ্যসভাতে, আর রাজ্যসভাতার পরে যদি প্রেসিডেন্টের সাইন হয়ে যায় তবে সেটাকে, যেটা বিল ছিল সেই বিলটা পরিণত হয় অ্যাক্টে, ঠিক আছে। বিল পরিণত হয় কিসে, অ্যাক্টে। এই কারণে আমাদের যেটা বলছি 106তম সংবিধান সংশোধন অ্যাক্ট বা আইন, এটাও তো একটা বিল ছিল, তাহলে অবশ্যই বিল ছিল, এটা বিল ছিল 128তম সংবিধান সংশোধন বিল। তাহলে 128তম সংবিধান সংশোধন বিল 2023-এ এটা মানে পেশ করা হয়েছিল। দেখো, এখানে তুমি যদি বলো যে 128 থেকে 6 বাদ দিলে 22টা বিল, তো 22টা বিল এমনও হয়েছে, সব বিল যে পাস হবে সংসদে এমন তো নয়। যেমন 31 নম্বর বিলটা সংসদে পাস হয়নি, তাহলে এটা বিল হয়ে গেল, বিলটা ক্যান্সেল হয়ে গেল, মানে আইনে পরিণত হলো না, তাই তো। তো এটাই হচ্ছে ব্যাপার, 128তম সংবিধান সংশোধন বিল, যেটা পরিণত হয়েছে 106তম সংবিধান সংশোধন আইনে। সেখানে এটা একটু পড়ব, এটা বুঝতে পেরেছ আশা করি। দেখো, এবার যদি বলা হয় যে তোমাদের সংবিধান সংশোধন বিলে কি বলা ছিল, এর মেন যেটা বলা ছিল সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে নারী শক্তি বন্দন অধিনিয়ম, ঠিক আছে। এর মাধ্যমে যে আমাদের যদি বলা হয় নারী শক্তি বন্দন অধিনিয়ম, একটু বলার ছিল কি, আমাদের দেশের যদি জনসংখ্যায় বলি আমরা 49% এর মতো আমাদের ওমেন মানে মহিলারা আছেন। এই মহিলাদের মধ্যে যদি রিপ্রেজেন্টেটিভ দেখি, প্রতিনিধিত্ব দেখি, তাহলে শুধুমাত্র দেখতে হবে যে লোকসভাতে আছে, সেখানে দেখতে হবে 14.2% ও
রাজ্যসভাতে যদি দেখি, এটা হচ্ছে লোকসভা, আর রাজ্যসভাতে যদি দেখি তাহলে দেখব শুধুমাত্র 13%। তো এত কম রিপ্রেজেন্টেটিভ, কিন্তু জনসংখ্যা তো অনেক। তো এবার মহিলাদের এই পলিটিক্যাল গেনে আসার জন্য কি করেছে, যে এনডিএ গভর্নমেন্ট বলছে যে, এনডিএ গভর্নমেন্ট না, এটা কিন্তু মনে রাখবা, এটা কিন্তু পুরো হিস্টোরি আছে, সেটাতে যাচ্ছি না আমরা, যেহেতু 131 নম্বর ধারাটা মেন আমাদের লক্ষ্য। তো এনডিএ গভর্নমেন্ট কী করেছে, সেটাকে বলেছি যে 33% সিট রিজার্ভ থাকবে। রিজার্ভ থাকবে কাদের জন্য? মহিলাদের জন্য। কোথায় কোথায় রিজার্ভ থাকবে? 33% সিট থাকবে মহিলাদের জন্য, সেটা সিট রিজার্ভ থাকবে লোকসভাতে ও বিধানসভায়। লোকসভা ও বিধানসভা, বিধানসভা মানে স্টেট অ্যাসেম্বলি, লোকসভা ঠিক। আর রাজ্যসভায় থাকবে না, এটা কিন্তু পড়বে, তোমাদের গুলিয়ে ফেলতে পারে। রাজ্যসভায় কিন্তু নয়, লোকসভা বিধানসভা। তো বিধানসভা মানে কি, রাজ্যের অনুমতি লাগবে, তো রাজ্যের অনুমতি আগে পেয়ে গেছিলো, পেয়ে যেয়ে আইনে পরিণত হয়ে গেছে আগের বার, ঠিক আছে। আর নারী শক্তি বন্দন অধিনিয়ম অ্যাকশন, সেখানে বলা হয়েছে যে আমাদের যে এনডিএ গভর্নমেন্ট, যে সরকার, বর্তমানে সরকার 33% সিট রিজার্ভ করতে চায় মানে লোকসভাতে আর বিধানসভাতে। সেখানে কারণ কি? কারণ আমাদের দেশের 49% মহিলাদের মধ্যে শুধুমাত্র 14% লোকসভাতে আর 13% অনলি রাজ্যসভাতে শেয়ার করে। এর মধ্যে যদি আমি বলি যে এটা শুধুমাত্র ভারতেই প্রথম করছে তা না, এর আগেও আমরা যদি বলি রাওয়ান্ডা, তারপর হচ্ছে কিউবা, তারপরে সুইডেন, তারপরে হচ্ছে তোমার সাউথ আফ্রিকা, এইসব দেশগুলোতে অলরেডি তোমার 40%-এর আপ মহিলারা এরকম করে থাকেন, মানে রিপ্রেজেন্ট করে থাকেন তাদের দেশকে, ঠিক আছে। 40%-এর বেশি মহিলারা তাদের রিপ্রেজেন্ট করে থাকেন। তো সেই জন্য ইন্ডিয়াটা প্রথম নিয়ে আসছে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তাহলে এটা 106 নম্বর সংবিধান সংশোধনটা। এবার আমি বুঝলাম যে এটা নারী শক্তি বন্দন অভিযান ছিল, যেখানে মহিলাদের জন্য রিজার্ভেশনের কথা বলেছে, যে রিজার্ভেশন কত পার্সেন্ট, 33% সিট দেবে। কোথায় কোথায়? লোকসভাতে আর বিধানসভাতে। বিধানসভা বলতে যেটা স্টেট অ্যাসেম্বলি। এবার বলছি যেটার মেন কথা, যার সঙ্গে সবগুলো লিঙ্ক আছে, তুমি বুঝতে সুবিধা হবে। তাহলে 131তম সংবিধান সংশোধন বিল, আইন নয় এটা, অ্যাক্ট নয় এটা, বিল। এখন এটা হচ্ছে 26। এখানে যেটা বলতে চাইছে, তিনটে জিনিসের কথা বলেছে। একটা বলেছে যে সিট সংখ্যা বর্তমানে আছে 543টা সিট, যেখানে বলা হয়েছিল 2001 সালে বলেছিলাম, মনে করে দেখো, সেটা এখন বর্তমানে 850 করা হবে। 2 নম্বর প্রভিশন কি বলেছে, যে ডিলিমিটেশন যেটা হবে সেটাতে বলা হয়েছে 2011 সালের জনসংখ্যা অনুযায়ী হবে। 2011 সালের সেন্সাস যেটা ছিল সেই অনুযায়ী হবে। 3 নম্বরটা কি বলেছে? 3 নম্বর বলেছে ইউনিয়ন টেরিটরি, মানে যেসব দেশে ধরলো যেসব কেন্দ্রশাসিত অঞ্চলে যে বিধানসভা আছে, যেমন দিল্লিতে, পন্ডিচেরিতে, জম্মু কাশ্মীরে, তো এদের যে জমি আছে সেটার জন্য অ্যামেন্ডমেন্ট করতে হবে কিছু, সেটা আছে তোমার এখানে 2026 অনুযায়ী চেঞ্জ হবে সেটা, ঠিক আছে। এবার এখানে কি বলা হয়েছে, যখন তুমি সিট সংখ্যা বাড়াবা, এটা তো আইনের মধ্যে আছে অবশ্যই, কি যে সেন্সাস অনুযায়ী সিট বাড়াতে হবে, যেটা আর্টিকেল 82তম, আর স্টেটের জন্য, রাজ্যের জন্য 170, ঠিক আছে। তো এখানে সমস্যাটা কি হচ্ছে, এই 543 থেকে 850-তে সমস্যা কি? 106 নম্বর লিঙ্কটা দেখো কীভাবে বোঝাচ্ছে। 106 নম্বর সংবিধান সংশোধনে বলেছিল, সংবিধান সংশোধন আইনে বলা হয়েছিল, আইনে বলা হয়েছে যে নারী শক্তি, এটা অবশ্যই নারী শক্তি বন্দন অধিনিয়মের মাধ্যমে বলা হয়েছে যে মহিলাদের 33% সিট রিজার্ভ থাকবে। মানে যদি আমি 543টা সিটের মধ্যে ধরি, 543টা সিটের মধ্যে ধরি 181টা সিট থাকবে রিজার্ভ, কাদের জন্য? মহিলাদের জন্য। তো বলছে যে 543 সালে 181টা সিট থাকবে, তাহলে 181টার মধ্যে যেসব সিটগুলো পুরুষদের আছে তাদের সিটগুলো বাদ হয়ে যাবে,
মানে সেই সব সিটগুলো পুরুষরা থাকতে পারবে না মেম্বার হিসাবে। এর মধ্যে অনেকগুলো এক্সপিরিয়েন্সড এমপি আছে, এক্সপিরিয়েন্সড ব্যাপার আছে, যারা 181 জন থাকবে তাদের মধ্যে অনেকেই ফার্স্ট টাইম থাকবে, যে কোনো এক্সপিরিয়েন্স থাকবে না, কিন্তু দেশের জন্য এক্সপিরিয়েন্সও দরকার। তো এবার এনডিএ গভর্নমেন্ট বলছে যে আমরা মহিলাদের রিজার্ভেশন দেব। প্রথমে যেটা বলেছিল 106 নম্বর সংবিধান সংশোধনে 106 নম্বর সংশোধনে বলেছিল যে এই যে আমরা 33% রিজার্ভেশন দেব মহিলাদের, সেটা কবে দেব যখন আগে একটা সেন্সাস হবে, এই সেন্সাসের পরে পরে একটা ডিলিমিটেশন হবে। ডিলিমিটেশন মানে তোমায় বলেছি, ডিলিমিটেশন হবে তারপরে দেবো। সেন্সাস হবে, ডিলিমিটেশন পরে দেবো, সেন্সাসের পরে ডিলিমিটেশন হবে, তারপরে পেয়ে যাবে ওরা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার এখানে বলছে ইন্ডিয়া গভর্নমেন্ট বলছে যে আমরা যে 181টা সিট দেওয়ার কথা, মানে 33% সিট দেওয়ার কথা বলেছিলাম, তো নতুন আমরা 543টার মধ্যে দেবো না, 543টা সিটের মধ্যে দেবো না। আমরা কি করব, আমরা প্রথমে দেব 850টা সিটের মধ্যে। 850 সিটের মধ্যে দিলে কি সমস্যা? কিছুই সমস্যা নেই। শুধুমাত্র মেয়েদের রিপ্রেজেন্টেটিভ যারা আছে, যদি আমি বলি এখানে 3 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে 2 8 3 283টা সিটের মতো সিট বাড়বে। মানে 273টা আমাদের যদি বলি ওভারঅল আমাদের এতগুলো সিট বাড়াতে হবে, যে সিটটা বাড়ানোর পরে আমরা সেই সিটটা মেয়েদের জন্য অ্যালোকেট করে দেবো। তো 850টা সিটের মধ্যে আমরা 283টা সিট রিজার্ভ করতে চাই। তো যেটা এনডিএ গভর্নমেন্ট বলছে, আমরা বলেছিলাম যে 106 নম্বর সংবিধান সংশোধনে সেন্সাস হবে, সেন্সাসের পরে ডিলিমিটেশন হবে, তারপরে সিট রিজার্ভ হবে, ঠিক আছে। কিন্তু বলছে না, সেন্সাসের কোনো প্রয়োজন নেই। কি বলছে ভালো করে শোনো, মহিলাদের জন্য এখানে কি বলেছে যে এই যে মহিলাদের জন্য 543টার মধ্যে দেওয়ার কথা ছিল, যেটা পুরনো সিস্টেমে ছিল, যে 850টা বলছে না, ডিলিমিটেশন হবে না, সেন্সাস হবে না, ডিলিমিটেশনের মাধ্যমে আমরা সিটটা রিজার্ভ করব, যার ডিলিমিটেশন হচ্ছে 2011 সালের। ভালো করে শোনো, এবার কি বলছে, সেন্সাসটা হটিয়ে দিল। কারণ কি, এর যেটা এনডিএ গভর্নমেন্ট বলতে যাচ্ছে ওদের কথা, যে আমরা যদি সেন্সাসটা দেখতে যাই, সেন্সাসের রিপোর্ট বেরোবে 2027 অবধি। 27-এর পর রিপোর্টের পর আবার যদি ডিলিমিটেশন বসে, ডিলিমিটেশনের জন্য আবার বসতে হয়, ঠিক আছে, সেটার জন্য আবার সময় লাগবে 2 থেকে 2.5 বছর। তাহলে 2029-এ যে দেওয়ার আমাদের স্বপ্ন ছিল, 2029-এ যে মহিলাদের যে রিজার্ভেশন দেওয়ার যে স্বপ্ন ছিল আমাদের, সেটা তো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে আমাদের 2034 সালের অবধি ওয়েট করতে হবে। এবার যে 2034 সাল মানে আবার 5 বছর, অতদিন ওয়েট করার কী দরকার? মহিলাদের যখন 2023-এ দিয়েছি, তার মানে 11 বছর পরে কীভাবে দেবো? তো 2029-এ আমাদের দেওয়ার প্ল্যান আছে। সেহেতু যদি এই সেন্সাসের আর ডিলিমিটেশনের ওয়েট করি আমরা, তাহলে 2029-এ আমরা দিতে পারবো না, 2034 অবধি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো এটা ছিল এনডিএ গভর্নমেন্টের। আর যারা ইন্ডিজোট আছে, যারা অপোজিশন পার্টি আছে, তাদের কি বলছে? তারা বলছে যে এটা একটা বিজেপি গভর্নমেন্টের একটা চাল, যেখানে সেন্সাস যখন হবে, সেন্সাসে ওবিসি যারা আছে তাদেরকে নিচু করা হবে, মানে তাদেরকে যে রিপ্রেজেন্টেটিভ আছে, মানে এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বলতে আছে। ইন্ডিয়া গভর্নমেন্ট বলছে বর্তমানে সেন্সাস 2027-এ যদি সেন্সাস আসবে, সেখানে অবশ্যই আমরা জেনে যাব যে 50%-এর প্লাস, 50%-এর বেশি কিন্তু তোমাদের ওবিসি কিন্তু আছে। এটা কনফার্ম, কারণ যখন সরকারি কমিশন বসেছিল তখনও সে বলেছিল 52% ওবিসি আছে। তো ওরা যদি 50%-এ যদি ওবিসি যারা আছে তারা যদি 50% প্লাস রিপ্রেজেন্টেটিভ পায়, তাহলে কি হবে? তাহলে এখানে ওবিসিদের সিটটাও তো বাড়বে। এখনও পর্যন্ত ওবিসিদের রিপ্রেজেন্টেটিভ এরকমভাবে কিছু দেওয়া নেই, শুধুমাত্র এসসি এসটি শুধুমাত্র বলা হয়েছে যে এসসিটা রিজার্ভেশন পাবে, তাদের সিট রিজার্ভ থাকবে, এটা বলা হয়েছে। কিন্তু ওবিসিদের রিজার্ভেশনের ব্যাপারে বলা নেই। এটা এনডিএ গভর্নমেন্ট বলছে ওবিসিদের কেন পারবে না, তো ওবিসিদেরও দেওয়া উচিত। তো এই কারণে 2007-এর সেন্সারটা দেখো, তারপরে তোমরা ডিলিমিটেশন করো, তারপরে তুমি সিট রিজার্ভ করো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার হচ্ছে? তো এবার বলছে যে ডিলিমিটেশন আমরা করব, কিন্তু সেন্সাসটা আমরা বাদ দিয়ে দেবো। এনডিএ গভর্নমেন্ট বলছে যে ডিলিমিটেশন শুধুমাত্র করব, যেটা ডিলিমিটেশন তো তোমার কাছে রিপোর্ট নেই 2021-এর, যে রিপোর্ট আছে সেটাতেই করব। কোন রিপোর্ট?
2011 সালের রিপোর্ট, তো ডিলিমিটেশন 2011 সালের অনুযায়ী হবে। এবার সমস্যাটা কি, তো এটা বুঝতে পেরেছো যে সিট যেটা হবে সেটা হবে 850টা, যে 543টা সিট আছে বর্তমানে লোকসভার সিট 543। এবার বলছে 2 নম্বরটা কি, ডিলিমিটেশন 2011 সালেরটা হবে। এটাতে প্রবলেম কি, প্রবলেম হচ্ছে সিট সংখ্যা। যদি আমি বলি ডিলিমিটেশনের প্রবলেম, তাহলে হচ্ছে নর্দার্ন স্টেট, সাউদার্ন স্টেট অ্যান্ড আদার্স। আমি যদি বলি জনসংখ্যা সবচেয়ে বেশি কোথায় আছে, উত্তর ভারতে, সবচেয়ে কম দক্ষিণ ভারতে। তো জনসংখ্যা যদি 2011 সেন্সাস অনুযায়ী করা হয়, ডিলিমিটেশন 2011 সেন্সাস অনুযায়ী করা হয়, তাহলে উত্তর ভারতে যেসব সিটগুলো সেটা হিউজ পরিমাণে হয়ে যাবে, যেটা পাওয়ার দরকার সেটা হচ্ছে অনেক বেশি সিট পাবে। যদি একটা এক্সাম্পল আমি যদি নিই, যদি আমি বলি যে তোমাদের যদি জানো উত্তরপ্রদেশে যদি সিট সংখ্যা তোমরা জানো, লোকসভা সিট হচ্ছে 80, সেখান থেকে বেড়ে তোমার মোটামুটি সিট সংখ্যা যেটা হতে পারে সেটা তোমার 143টার মতো হতে পারে। ঠিক আছে, জাস্ট একটা এক্সাম্পল, কত বাড়ছে, 50% প্লাস বেড়ে যাচ্ছে, 50%, 60% প্লাস। তো এবার যদি এতগুলো বাড়ে, যদি সাউথার্ন স্টেটে যদি আমি তামিলনাড়ুর কথা বলি, তামিলনাড়ুর যদি বর্তমানে সিট সংখ্যা হচ্ছে 39টা এমপি, সেখান থেকে তোমার যদি বাড়ে তাহলে খুব জোর বেশি হলে তোমার 47টা বাড়বে। যদি ওভারঅল দেখা যায় 25 to 26% বাড়ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কি, উত্তর ভারতে তো সিট সংখ্যা বেড়ে যাচ্ছে অনেক, 50% প্লাস বাড়ছে, কিন্তু দক্ষিণ ভারতে সেরকমভাবে বাড়ছে না, 20 to 30%ই বাড়তে পারছে, বা কোনো জায়গায় এতটাও বাড়ছে না। তো এই জন্য কী বলছে যে ডিলিমিটেশন 2011 অনুযায়ী হবে না। এবার এটাকে লেখা তো 2011 অনুসারে আছে। তো এনডিএ গভর্নমেন্ট কী বলতে চাইছে, এনডিএ গভর্নমেন্ট বলছে যে আমরা 2011 লিখেছি ঠিকই আছে, কিন্তু আমরা যে সিট সংখ্যা দেব তো আমরা প্রপোর্শনাল দেব। প্রপোর্শনাল মানে কি, প্রপোর্শনাল মানে হচ্ছে আনুপাতিকভাবে দেব। মানে আমি যদি বলি যে 543টা সিট, সেটা 850 হলো, 850 হলে তো কত পার্সেন্ট বেড়েছে, তো বলো 50% বেড়ে গেছে। তো 50% যখন বেড়েছে তখন সিটটা আমরা 50% অনুযায়ী বাড়াবো। যেমন যদি বলা হয় ইউপিতে 80টা সিট আছে, এর 50% মানে কত, 80 গুণিত 5 8 40, তাহলে 40টা সিট বাড়বে, মানে হচ্ছে 80 আর 40 বর্তমানে 120টা সিট হবে। উত্তরপ্রদেশ সেম জিনিস হবে, 39টা যে সিট আছে এদের, 39টা সিটের 50% যদি আমরা করি, তাহলে আমরা দেখব 2 মোটামুটি 19টা 20টা, তাই মোটামুটি 59 to 60, মানে 59-60টা সিট এরা পাবে। তাহলে আমাদের কী বললাম, বিজেপি সরকার সহ এনডিএ গভর্নমেন্ট বলছে যে আমরা যে রিপ্রেজেন্টেটিভ নিয়ে আসবো সেটা আমরা প্রপোর্শনাল নিয়ে আসবো। এবার উত্তর ভারত তো মেনে নিচ্ছে, কারণ কি সমস্যাটা নেই, উত্তর ভারতে এমনিতে অনেক বেশি হচ্ছে। দক্ষিণ ভারতে কে স্ট্যালিন বলো বা কেরালা বলো, হ্যাঁ এটা সমস্যা, যার কারণে দক্ষিণ ভারত বলছে যে আপনারা বলছেন প্রপোর্শনাল অনুযায়ী করবেন, কিন্তু আপনারা তো লিখিত কোনো জায়গায় দিচ্ছেন না, লিখিত নেই। কোথায় লেখা আছে, যেটা লেখা আছে সেটা তো 2011 সালের অনুযায়ী আছে, 2011 সালের ডেটা অনুযায়ী আছে। তো আপনার লিখিত যদি না দেন, তাহলে তো 2011 সালেরটা যদি করেন, তাহলে তো আমাদের দক্ষিণ ভারত তো সাউদার্ন স্টেট যেগুলো আছে সেগুলো তো মারা পড়ে যাবে। তো 2011 অনুযায়ী হবে না, আপনারা মানবো না। সেজন্য সাউদার্ন স্টেট মানছে না এই কারণ 2011 অনুযায়ী ওরা করবে না, বলছে লিখিত একটা এভিডেন্স দিন যে আপনার প্রপোর্শনাল করতে চাইছেন, মানে আনুপাতিকভাবে বাড়াতে চাইছেন, এটা কিন্তু ঠিক আছে, যার কারণে এটা হয়েছে। আরেকটা কি, এবার এটা অনেকে প্ল্যানও বলছে যে বিজেপি গভর্নমেন্টের যে সিট সংখ্যা নর্দার্ন স্টেটে বলতে উত্তর ভারতে বিজেপির বিশাল একটি স্ট্রং আছে, যেখানে আমরা বলতে পারি উত্তর ভারতে যে সবগুলো আছে, যে এদিকে গুজরাট থেকে যদি বলি, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপরে হচ্ছে ইউপি, বিহার, ঠিক আছে, এইগুলো তোমার বিশাল স্ট্রং হোল্ড আছে। কিন্তু দক্ষিণ ভারত, সাউথ ইন্ডিয়ার মধ্যে যদি বলা হয় যে তামিলনাড়ুতে কোন পার্টি, অবশ্যই তোমরা জানো ডিএমকে। তারপর যদি বলা হয় কেরালাতে
কেরালাতে কী পার্টি? সিপিএম পার্টি, সিপিআইএম, ঠিক আছে, মেনলি সিপিএম। কর্ণাটকে কী পার্টি? কংগ্রেস। তারপরে যদি বলা হয় যে অন্ধ্রপ্রদেশে কী পার্টি? বিজেপি, বাট ওটা আলাদা পার্টি আছে একটা, ঠিক আছে। তো চন্দ্রবাবু নাইডুর একটা পার্টি আছে। তেলেঙ্গানাতে কংগ্রেসের পার্টি আছে। তো আদার্স যে দক্ষিণ ভারতটা পুরোপুরি কন্ট্রোল করে কে? আদার্স পার্টি, অন্যান্য পার্টিগুলো। যার কারণে এই পার্টিগুলোর তো সিট কমে যাচ্ছে, এই পার্টিগুলোর সিট কী হয়েছে? কমে যাচ্ছে। এই সিট যখন কমে যাচ্ছে, প্রবলেমটা তখন ইনাদের তো প্রবলেম হবে, ইনাদের রিপ্রেজেন্টেটিভ সেভাবে থাকবে না, ঠিক আছে। এবার দেখো এবার কথা যে আমাদের যদি বলি সিট সংখ্যার তো রিজার্ভেশন থেকে আছে, তো এই জন্য এই বিলটা আরেকটা পাস হয়নি। আরেকটা একটা ছিল প্রভিশন, যেটা হচ্ছে এটা ইউনাইটেড স্টেট যেটা আছে, ইউনিয়ন টেরিটরি, দিল্লি, পুডুচেরি, জম্মু কাশ্মীর, এনাদের যে সিট এটা বাড়বে, তোমরা জানো, ঠিক আছে। তো এখানে কিছু কিছু জিনিস তোমরা একটু দেখে নেবে যে এই সিটগুলো আমাদের বাড়া কমার জন্য প্রথমে দেখো এটা বলা হয় আমাদের সংসদ ভবন, পার্লামেন্ট, ঠিক আছে। পার্লামেন্টের এই মধ্যেখানে আমাদের কে বসে? স্পিকার ওম বিড়লাজি। আর এই যে ডান দিকে যেটা থাকে, যে বসে থাকে, সেটা হচ্ছে তোমার ডান দিকে যারা থাকে তারা হচ্ছে রুলিং পার্টি, আর এই বাঁ দিকে যারা থাকে তারা হচ্ছে অপোজিশন পার্টি। এটা ওমেন রিজার্ভেশন বিল যে 2026-এ এসেছিলো, সেখানে অবজেক্টিভ কী ছিল? 33% সিট রিজার্ভ করা হবে লোকসভার রাজ্যসভার জন্য, যেখানে এটা প্রথমে কিন্তু ইন্ট্রোডিউস বিল হয়েছিল 96, 98, 2009, 10, 14-তে হয়েছিল, বাট পাস হয়নি কোনো কারণে, সেজন্য কমিটি বসেছিল। এই কমিটিগুলো তোমাদের পড়বে না, এটা এটা দেখে নাও, হ্যাঁ, এইগুলো নতুন আইনের মধ্যে পড়তে পারে এইগুলো, যেখানে 330-এর অ্যাড করা হয়েছে, যেখানে বলা হয়েছে মেয়েদেরকে লোকসভাতে রিজার্ভেশন দেওয়া হবে। 332-এর যেখানে বলা হয়েছে বিধানসভায় মহিলাদের রিজার্ভেশন দেওয়া হবে। 39-এর যেখানে দিল্লিতেও তো আছে, সেখানে রিজার্ভেশনের সিট দেওয়া হবে। আর এটা হচ্ছে 334-এর এখানে প্রভিশনটা বলা আছে, কি বলা আছে? আফটার ডিলিমিটেশন আন্ডারটেকেন অ্যান্ড সেন্সাস ইজ কন্ডাক্টেড। সেন্সাস হবে এবং ডিলিমিটেশন হবে, তারপরেই কিন্তু হবে, কিন্তু এটাকে 131 নম্বর অনুযায়ী এটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এটা বলছে না সেন্সাস হবে না, ডিলিমিটেশন করব, সেই ডিলিমিটেশন 2011 সাল অনুযায়ী করব, তারপরে এটাকে চেঞ্জ করে দেবো। সেজন্য এটা কী হয়েছে? নারী শক্তি বন্ধন মানে অধিনিয়মের মধ্যে যেটা আছে, সেটা কি বলছে যে এটা সেন্সাস কোনো চান্স নেই, ডিলিমিটেশন হবে 2011 সাল অনুযায়ী। আর সেই জন্য 131 নম্বর এটাকে যারা সাপোর্ট করেছে তাদের মধ্যে 298 জন, আর যারা সাপোর্ট করেনি তারা হচ্ছে 230 জন, ঠিক আছে। তারপরে কি ফার্স্ট টাইম যেটা ডিজিটালভাবে হচ্ছে আমাদের প্রথম ডিজিটাল, তুমিও সেটা পূরণ করতে পারো যে সব কিছু স্যাটেলাইটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে সব কিছু তোমার ডেটা হবে, সেভ রাখা হবে, ঠিক আছে। তারপরে কি 131 নম্বর যেটা সংবিধান সংশোধন বিল ছিল, সেটাতে অ্যামেন্ড হয়নি, যে 278 প্লাস আদার্স পার্টি দিয়েছিল ভোট, এটা পুরোটাই আছে 298 জন আর হচ্ছে 230 জন, এটা ছিল সিট ছিল, ঠিক আছে। তারপরে কি, হ্যাঁ, এটা হচ্ছে সেই সিটটা যখন যদি 2011 সালের সেন্সাস অনুযায়ী হয়, তাহলে এখানে উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি পাবে। এদের যেটা যে হারে বাড়ানোর কথা ছিল, সেই হারে কিন্তু বাড়ছে না, ঠিক আছে, এটা মনে রাখবা। ডিলিমিটেশন এখনও পর্যন্ত কতবার হয়েছে? ডিলিমিটেশন এখনও পর্যন্ত 4 বার হয়েছে। আগের বারে কোশ্চেন ডিলিমিটেশনের সম্বন্ধে লেখা কত আছে? আর্টিকেল 42, 170 সম্বন্ধে, ঠিক আছে। আরেকটা জিনিস বলার ছিল, ডিলিমিটেশন যদি না হয়, ডিলিমিটেশন দেখো 52, 62 তো অ্যাক্ট হয়েছিল 43, 63, 73, এটা। এবার যদি অনেক তোমাদের প্রশ্ন হতে পারে যে যদি ধরে নাও জনসংখ্যা অনুযায়ী যদি না মানি, আমরা 2011 সালের সেন্সাস অনুযায়ী না মানি জনসংখ্যা, তাহলে জনসংখ্যা অনুযায়ী না মানি, তাহলে কী হবে? তাহলে যদি সিট উত্তর ভারতেও যদি 120টা সিট হয়, যেমন উত্তরপ্রদেশে, তামিলনাড়ুতে যদি রেশিওনাল মানে প্রপোর্শন অনুযায়ী হয়, তাহলে কী হবে? এটাতে বললাম 120, এটাতে বললাম আমি 47। তাহলে আমি বললাম যে জনসংখ্যা এখানে কম, তো জনসংখ্যা অনুযায়ী পাবে,
মানে প্রপোর্শন অনুযায়ী এখানে 51 পাবে। তো 51 অনুযায়ী কী হবে, এখানে দেখবা একটা সবচেয়ে যেটা প্রবলেম হবে যে এখানে যে জনসংখ্যা সেটা তোমার দেখবা 25 লাখে একজন এমপি, 25 লাখে একজন এমপি, একটা এমপির জন্য 25 লাখ থাকবে। এখানে সেম একটা এমপির জন্য তোমার হয়তো 15 লাখ থাকবে। তাহলে এটা সবচেয়ে বড় একটা সমস্যা হতে পারে, যেটা হতে পারে, ঠিক আছে, যে জনসংখ্যার কিন্তু বিশাল একটা চাপ পড়ে যাবে উত্তর ভারতের এমপির জন্য। সেটাতে জনসংখ্যা কমের কারণে দক্ষিণ ভারত সেটা রিলিজ পাবে, কারণ যদি প্রপোর্শনাল অনুযায়ী হয় তো। এটা যে এখন বর্তমানে টিপিং অফ স্কেল 11 সেন্সাস অনুযায়ী কোথায় কী বাড়বে, ঠিক আছে, যে দেখো যে এখন বর্তমানে ভোট শেয়ার কতগুলো আছে, যেটা উত্তরে এই পূর্বতে আছে 48%, 14% সিট এখন আছে, ইনক্রিজ করা হবে 48%। উত্তর ভারতে হিন্দি ভাষা দিয়ে 76% বেশি হয়ে যাচ্ছে নর্থ ইস্টের এটা। তো সে যদি দেখতে যাই আমি, তো বিশাল বাড়ছে কোথায়, উত্তরে, দক্ষিণে খুব কম। দক্ষিণে দেখে নাও সাউথে 20%, ঠিক আছে, এখানে 24% ছিল 20% হয়ে গেছে, কমে যাবে, সমস্যা ওটা। তো এটা মনে রাখবা, এটা ছিল তোমাদের আজকে আপডেট পুরোটাই, যেটা আশা করি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে।